শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প অনাথ। বহু বছর আগে, প্রায় 100 বছর আগে, এখনের বেনারসের কাছে একটা ছুতোর পল্লী ছিল। সেই গ্রামে সবাই কাঠের কাজ করে সংসার চালাতো। একদিন সেই গ্রামের একজন ছুতোর কাঠের সন্ধানে পাশের বনে যায়। সে সব বড় বড় গাছগুলো ভালো করে পরীক্ষা করতে লাগলো। সব কাঠ দিয়ে তো আসবাবপত্র তৈরি হয় না, পুতুলও বানানো যায় না। তার জন্য বিশেষ ধরনের গাছের প্রয়োজন। সেই লোকটি নিবিষ্ট মনে গাছ পরীক্ষা করতে করতে হঠাৎ একটা অদ্ভুত শব্দ সে শুনতে পায়। সেই আওয়াজ লক্ষ্য করে এগোতে এগোতে গিয়ে দেখে একটা গর্ত থেকে সেই আওয়াজ আসছে। ভালো করে দেখে একটি ভালুক ছানা সেই গর্ততে পড়ে গেছে। লোকটি সেই ভালুক ছানাকে অনেক কষ্ট করে গর্ত থেকে তুলে বার করে আনে। এদিক ওদিক তাকায়, সেই ছানার মা বাবাকে যদি দেখতে পাওয়া যায়, কিন্তু সে কোথাও তার মা বাবাকে খুঁজে পেল না। এখন এই ছানাকে কি করে জঙ্গলের মধ্যে রেখে যাবে? সেই ভেবে যত কাঠ সে জোগাড় করেছিল সেগুলো একটা দড়ি দিয়ে বেঁধে মাথায় রাখলো, আর ভালুক ছানাটাকে বুকে জড়িয়ে বাড়ি নিয়ে এলো। সেই থেকে লোকটি নিজের সন্তানের মতো ভালুক ছানাটাকে লালন পালন করতে লাগলো। নাম রাখলো অনাথ। সেই অনাথ তো কয়েকদিন ভালো মন্দ খেয়ে বড় হতে লাগলো। গ্রামের লোক তার বেড়ে ওঠা দেখে খুব আলোচনা করতে লাগলো। না জানি কত বিশাল হবে এই অনাথ। সত্যি অনাথ এত বড় হয়ে উঠলো, যে এত শক্তিশালী হলো, এত বিশাল হয়ে উঠলো যে কুকুর বেড়াল তো বাদ দাও, মোষেরা অবধি ওকে দেখে ভয় পেত। সে এক মহাকায় বরাহ হয়ে দাঁড়ালো। কিন্তু বেচারা যতই বড় হোক না কেন, অনাথের স্বভাব ছিল ভারী মিষ্টি। সে যেমন ধীর স্থির তেমনি বুদ্ধিমান। কারোর অনিষ্ট করার কথা সে চিন্তাও করতে পারত না। সব সময় ছুতোরের সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকতো, তার কাজে সাহায্য করে দিত, মানে যন্ত্রপাতি মুখে করে এগিয়ে দিত। ছুতোর যখন সুতো দিয়ে কাঠের মাপ নেয়, অনাথ তখন সুতোর অন্য দিকটা মুখে করে টেনে ধরে থাকে। এইভাবে তাদের দিন চলছিল। ছুতোর অনাথকে সবসময় চোখে চোখে রাখত, কখনো চোখের আড়াল হতে দিত না। কারণ নাদুস নুদুস অনাথের উপর গ্রামের কিছু দুষ্টু লোকের বড়ই লোভ ছিল। তাই দুশ্চিন্তায় ছুতোর রাতে ভালো করে ঘুমোতে পারত না। শেষে একদিন ঠিক করলো অনাথকে বনেই ছেড়ে দিয়ে আসবে। মানুষের সংসারে অনাথ বাঁচবে না। সেই মতো একদিন ছুতোর কাঁদতে কাঁদতে অনাথকে বনে ছেড়ে দিয়ে আসে। অনাথ গভীর অরণ্যে ঘুরে বেড়াতে লাগলো, নিরাপদ এক আশ্রয়ের খোঁজে। খুঁজতে খুঁজতে পর্বতে ঘেরা এক পর্বত উপত্যকা সে খুঁজে পেল। পাশে একটা বেশ সুন্দর গুহার খোঁজ সে পেল। যাক, জায়গাটা মন্দ না, বেশ সুন্দর। আবার খাবারেরও কোনো অভাব হবে না, নানা রকম ফলের গাছ চারিদিকে, প্রকৃতির শোভা, নিশ্চিন্ত জীবন। এই সব ভাবতে গিয়ে অনাথ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। এমন সময় একটা শব্দ কানে আসতেই পেছন ফিরে তাকিয়ে দেখে এক বিরাট শুয়োর বাহিনী তার দিকে এগিয়ে আসছে। তাতে বুড়ো জোয়ান বাচ্চা সব ধরনের শুয়োর আছে। ওদের দেখে অনাথ বলল, এসো ভাই এসো, এই সুন্দর মনোহর প্রকৃতি দেখতে দেখতে ভাবছিলাম এত সুন্দর জায়গায় একা থাকবো কেমন করে। তা তোমরা যাচ্ছ কোথায়? দূরে একটা জায়গা দেখি এক বুড়ো শুয়োর বলল, ওই দূরের পাহাড়ে। অনাথ বলল, এত সুন্দর এত মনোরম পরিবেশ, চলো আমরা এখানেই সবাই মিলে থাকি। বুড়ো শুয়োর বলল, খেপেছ? এখানে রোজ সকালে একটা বাঘ আসে, আর যাকে পায় তাকে ধরে নিয়ে চলে যায়। আমাদের প্রচুর বাচ্চাদের ও নিয়ে গেছে, তাই তো আমরা দূরের পাহাড়ে চলে গেছি। কিন্তু এখন সেখানেও সে পৌঁছে গেছে। কি করে যে আমরা বাঁচবো
সেটাই বুঝতে পারছি না, এই বলে শুয়োরগুলো খুব কাঁদতে লাগলো। অনাথ ওদের জিজ্ঞাসা করলো, কটা বাঘ আসে? বুড়ো শুয়োর বলল, কটা মানে, একজনেরই এত উৎপাত, অনেকগুলো হলে তো শুয়োর বংশে ভাতি দেবার কেউ থাকতো না। অনাথ খুব চিন্তায় পড়ল, বলল, আমার মাথায় ঠিক ব্যাপারটা ঢুকছে না। এদিকে বলছো বাঘ একটা, আবার তোমরা এতজন মিলে কি ওই বাঘের সঙ্গে মোকাবিলা করতে পারছো না? ওদের মধ্যে একটা ছোকরা শুয়োর টিপ্পনি কেটে ওর বন্ধুদের বলল, ধ্যাৎ, ছাড় তোর কথা, এতদিন মানুষের সঙ্গে আরামে থেকে ও কি বুঝবে বাঘ কেমন, কেমন দেখতে, কেমন শক্তিশালী। অনাথ একটুও রাগ না করে বলল, সে তুমি ঠিকই বলেছ ভাই, হয়তো বাঘের ভয়ে আমারও অন্য কোথাও চলে যাওয়া উচিত, কিন্তু কি বলতো, এতদিন পর স্বজাতির মধ্যে ফিরেছি, তাদের কথা না ভেবে তাদের এখানে ফেলে আমি যাই কি করে? আমরা দেখছি অনেকজন জোয়ান আছি, অনেক বর্ষিয়ান বাবা কাকারাও আছেন, আমরা সবাই বসে চিন্তা ভাবনা করে একটা ফন্দি বার করতে পারি। একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করলে দেখবে আমরা ঠিক বাঘটাকে হারাতে পারব। অনাথের কথার আন্তরিকতা ও দৃঢ়তার শুয়োর বাহিনী অনেকের পছন্দ হলো, তারা বিশ্বাস করলো। কয়েকজন প্রশ্ন করলো, কিন্তু যদি বাঘটাকে হারাতে না পারি? অনাথ বলল, আরে, আমরা এমনিতেই তো ওর হাতে মরছি, একটা চেষ্টা তো করে দেখতে পারি, তাতে ক্ষতি কি? হতেও পারে আমরা জিতে যেতে পারি। এবার শুয়োর বাহিনী, জোয়ান শুয়োররা একটু বল পেল, তারা অনাথের সঙ্গে একমত হলো। কিন্তু বয়স্করা বলল, আজ অবধি কি এমন হয়েছে? কোনোদিন শুনেছ বাঘকে শুয়োররা হারিয়েছে? অনাথ বলল, এতদিন হয়নি বলে যে আর কোনোদিন হবে না এমন কথা তো নেই, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। এতদিন আমরা বাঘেদের কাছে মাথা নিচু করে এসেছি, এবার থেকে তা হবে না। এবার আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া করলে আমাদের শক্তি কমে যাবে, আমরা দুর্বল হয়ে পড়ব। শেষমেশ সবাই যখন বুঝলো, তখন অনাথ বলল, আমাদের পদ্মব্যূহ তৈরি করতে হবে। এই ব্যূহ রচনা করার হবে এমনভাবে যাতে আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি আর শত্রুদেরও হারাতে পারি। ব্যাস, পরদিন সকাল হতে শুয়োররা পদ্মব্যূহ তৈরি করে যে যার জায়গায় দাঁড়িয়ে গেল। অনাথ ওদের সবাইকে একটা সংকেত শিখিয়ে রেখেছিল। অনাথ বলল, সে যখন ইশারা করবে তখন শুয়োররা সেই মতো কাজ করবে। এদিকে ঘুম থেকে উঠে বাঘ বেশ খাবার জোগাড় করার জন্য শুয়োরদের মাঠে এলো। ওকে তো কষ্টই করতে হয় না, শুয়োরদের মাঠে আসলেই একটা শুয়োর ধরে নিয়ে চলে যায়। কিন্তু মাঠে এসে সে অবাক হয়ে গেল, কি ব্যাপার, আজ তো শুয়োরদের ভয় পেতে দেখছে না, তারা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, ওকে দেখে পালাচ্ছেও না। আর একটু কাছে যেতে অনাথের ইশারায় সবাই কটমট করে বাঘের দিকে তাকিয়ে থাকলো। যদিও ওদের প্রাণে একটু ভয় হচ্ছিল, যদি বাঘটা ঝাঁপ দেয়, ওদের উপর কারোর উপর ঝাঁপিয়ে একটাকে ধরে নিয়ে যায়। এদিকে বাঘেরও মনে মনে শুয়োরদের আচরণ দেখে একটু একটু ভয় হতে লাগলো। অনাথের ইশারায় শুয়োররা গঁত গঁত করে নাক মুখ বেঁকিয়ে চিৎকার করতে শুরু করলো। বাঘও হুঙ্কার দিতে শুরু করলো। এদের হুঙ্কারে আকাশ বাতাস কেঁপে উঠল। কিন্তু এতজন শুয়োরের একত্রে চিৎকারে বাঘের আওয়াজ ফিকে হয়ে গেল। এতগুলো শুয়োর এক দৃষ্টিতে লাল চোখ করে কটমট করে বাঘের দিকে তাকিয়ে একটু একটু করে এগোতে লাগলো। বাঘও একটু একটু করে পেছোতে পেছোতে পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। শুয়োরের দলে আনন্দ দেখে কে, সবাই মিলে অনাথকে তাদের নতুন সর্দার তৈরি করলো। এদিকে বাঘ সেখান থেকে পালিয়ে এক সাধুর কাছে গেল। আসলে এই সাধু একজন ভণ্ড দুষ্টু লোক। সে রোজ বাঘকে দিয়ে একটা করে শুয়োর শিকার করিয়ে আনে আর দুজনে মিলে সেটা খায়। সাধুর কোনো কষ্টই করতে হয় না খাবার জোগাড়ের জন্য। এবার এসে দুষ্টু সাধুকে সব বলল যে শুয়োররা এরকম করেছে, এত সাহস বেড়ে গেছে ওদের। দুষ্টু সাধু তো রেগে আগুন, বলল, তুই হলো জঙ্গলের রাজা
আর তুই কিনা ওদের কাছে হেরে গেলি। বাঘেরও লজ্জায় মাথা নিচু হয়ে গেল, বলল, এখন তাহলে কিভাবে প্রতিশোধ নেব? সাধু বলল, শোন, খোঁজ নিয়ে দেখ, নিশ্চয়ই ওদের মধ্যে নতুন কেউ এসেছে, সেই হচ্ছে ওদের সর্দার। তোকে এবার ওরই ঘাড় মটকাতে হবে, তাহলেই ওরা সব ভয়ে ছত্রভঙ্গ হয়ে যাবে। বাঘও তখন চুপি চুপি পাহাড়ের চূড়ায় উঠে নিচে ওদের উপর নজর রেখে ঠিক অনাথকে দেখতে পেল। অনাথও জানতো বাঘ নিশ্চয়ই প্রতিশোধ নিতে ফিরে আসবে। সেই মতো একটা গুহার সামনে বিরাট গর্ত করে কায়দা করে দাঁড়িয়েছিল। সেই গর্তে জল ঢেলে কাদায় ভর্তি করে রেখেছিল। অন্য শুয়োরদের দূরে চলে যেতে বলেছিল। বাঘটা যেই উপর থেকে অনাথের উপর লাফালো, সঙ্গে সঙ্গে অনাথ সামনের একটা গুহার ভেতর দৌড়ে চলে গিয়ে নিজেকে বাঁচালো। আর বাঘ এসে পড়ল সেই কাদা ভর্তি গর্তে। গর্ত থেকে বেরোবার জন্য বাঘ যতই আঁকুপাকু করুক, ততই কাদা মেখে লটর পটর করতে করতে শেষে দম আটকে মরেই গেল। বয়স্ক একজন শুয়োর বলল যে এই বাঘের গুরু হচ্ছে একটা ভণ্ড সাধু। তখন অনাথ বলল, চলো সবাই এবার সেই ভণ্ড সাধুকে শাস্তি দিই। দল বল নিয়ে অনাথ সেই সাধুর কুটিরের দিকে চলল। সাধু ওদিকে বাঘের অপেক্ষায় পথ চেয়ে বসেছিল, কিন্তু বাঘের বদলে শুয়োরের দঙ্গল দেখে ভয়ে গাছের মগ ডালে উঠে পড়ল। এই দেখে অনাথরা শিকড় শুদ্ধ গাছটাকে উপড়ে ফেলে দিল সবাই মিলে। ব্যাস, অমনি সাধু নিচে পড়ে চিৎপাত। শুয়োররাও সাধুর উপর ঝাঁপিয়ে পড়ল। এতদিনের রাগ তারা ক্ষেপে গিয়ে সব উজাড় করলো ওই সাধুর উপর। সবাই মিলে সাধুকে কামড়ে মেরে ধাক্কা দিয়ে শেষে সাধু মরেই গেল। তারপর বিরাট জায়গা দখল করে শুয়োররা থাকতে শুরু করলো। ওদের নেতা হলো অনাথ। সেই এখন সবাইকে দেখে রাখে।